প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনেকটা হঠাৎ করেই সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। দল গুছিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কথা বলছে দলটি। বিএনপির এই বৈঠককে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে আওয়ামী লীগ। দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চললে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ার দিয়ে রেখেছে দলটি। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় কোন দিকে গড়াচ্ছে রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমার ডান দিকে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আমার ডান দিকে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাত। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি দেখতে পারেন সরাসরি ফেসবুকেও। তো আমরা আলোচনায় যাব। প্রথমে হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বিএনপির বৈঠক, আওয়ামী লীগ বলছে একটা ষড়যন্ত্র, একটা সরকার পতনের ষড়যন্ত্র হচ্ছে কিনা এই অভিযোগ করেছে, আর বিএনপির পক্ষ থেকে বলছে দল গুছিয়ে নেওয়ার জন্য তারা এই বৈঠকগুলো করছে, সিরিজ বৈঠক। আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই টেলিভিশন সম্মানিত দর্শক শ্রোতা টিভি যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দের শুভেচ্ছা। আসলে আমাদের তো একটা মিটিং, ষড়যন্ত্র কি আসলো? ষড়যন্ত্র কোথায় হলো? আমরা আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির আমাদের বিভিন্ন কারণেই আমাদের কমিটিটা বড়, কারণ মামলা মকদ্দমায় একাধিক যখন আমাদের কমিটিটা হয়, জেলে বিভিন্নভাবে হয়রানির শিকার, সেজন্য আমাদের কমিটিটা একটু বড় হয়েছে। সেই জন্য সরকার এই মুহূর্তে আমাদের অন্য কোথাও প্রোগ্রাম করতে, একসাথে করতে নানান ধরনের সমস্যা তারা সৃষ্টি করছে। বিভিন্ন কারণে আমরা ভাগ ভাগ করে কমিটির মিটিংটা করলাম। এখানে ষড়যন্ত্রের কোনো এখানে কিছু নেই। তো আমাদের কি এই অধিকারটুকু নেই যে আমরা আলোচনা করতে, মিটিং করতে পারবো না? আমাদের কমিটির মিটিং আমরা করতে পারবো না? সেখানে আমরা আলোচনা করতে পারবো না? আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা বলছেন, এখানে ধরেন কারোর বিরুদ্ধে বলা না, নির্মোহভাবে বলতে হয়। তার ষড়যন্ত্রের গন্ধ খুঁজে কীভাবে পান আমি বুঝি না। আর নিশ্চয়ই ওনারাই ষড়যন্ত্র করে আবারও রাষ্ট্রের ক্ষমতা থাকার চিন্তা করতেছে, যে কারণে ওনারা অন্যদেরকে ষড়যন্ত্রকারী বলে চিহ্নিত করার চেষ্টা করতেছে। এখন বাস্তব কথা তো বলতে যায়, বললে পরে হয়তো অসন্তুষ্ট হবে, অভিমান করবে অনেকেই। আসলে বর্তমান যে সরকার আছে, এই সরকারের কি কোনো অধিকার আছে? কোনো অধিকার আছে রাষ্ট্রের ক্ষমতায় থাকার? কোনো অধিকার আছে কোনো বিষয় সিদ্ধান্তের? কোনো অধিকার আছে? এটা একেবারে ডাকাত, একটা ভোট ডাকাত, একটা ভোট চোর, একটা ভোট ছিনতাইকারী। এই সরকারের কোনো কথা বলারই তো অধিকার নেই। লজ্জা শরম তো থাকতো। চিন্তা করেন, আজকে স্বাধীনতার 50 বছর আমরা পার করলাম, সেখানে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হলো, একেবারে স্থানীয় সরকার নির্বাচন, 160টি কত পরিষদের নির্বাচন হলো, 44টা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে। এবং সরকারকে যে কত ঘৃণা করে মানুষ, তার প্রমাণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচনে যায় না, শুধু আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগের তার ভিতরে অনেকগুলি বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থীর ভিতরে 24 জন তারা জয়লাভ করেছে। নৌকাকে তারা একদম এর ভিতরে ডুবাই দিয়েছে সাগরের মধ্যে। মানে নৌকার প্রতি ভোট হলে এখানে যেতে তাদের কোনো সম্ভাবনা নাই, যে কারণে তারা সবসময় বিএনপিকে বলো বিএনপি এটা করতে চাই, বিএনপি এটা করতে। অনেক ধন্যবাদ হাবিব ভাই, সঙ্গে থাকুন। আগে নিজেরা ষড়যন্ত্রের হাতে বের আসেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন, তারপরে কথা বলেন। অনেক ধন্যবাদ। কুদ্দুস আফরাত ভাই বলেন, হাবিব ভাই যে আলোচনা বিস্তার করেছেন। হাবিব ভাই রাজনৈতিক কথাবার্তা বলেছেন। হাবিব ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, নীলফার মুনিয়াপা আছেন, কামাল ভাই আছেন, তারা প্রত্যেকে রাজনীতির সাথে জড়িত। এগুলোর জবাব আমাদের কামাল ভাই আছেন, ওনারা দিবেন। আমরা তো আর ওইভাবে বলতে পারি না। হ্যাঁ, আমরা একটা মত আমাদের আছে। নিশ্চয়ই মত হচ্ছে যে বিএনপি তার স্বাভাবিক একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, সে তার ধারাবাহিকভাবে এই তার সম্পাদক মণ্ডলী, ভাইস প্রেসিডেন্ট, তারপরে নির্বাহী কমিটির সদস্যদের সাথে তারা মত বিনিময় করছে। এখানে ওনারা কি ষড়যন্ত্র দেখছে, এটা জবাব সরকারের তরফ থেকে ওনারা বলতে পারবেন। আমাদের কাছে এটা রাজনৈতিক একটা স্বাভাবিক প্রক্রিয়া বটে।
হ্যাঁ, কারণ যদি সবার সময় এইগুলা না থাকে তাহলে হচ্ছে গঠনমূলক কোনো সমালোচনা মূলত থাকে না। তাদের দলের দৃষ্টিভঙ্গি কি, সরকারকে তারা কিভাবে মূল্যায়ন করতেছে, এই মিটিংগুলো শেষ হওয়ার পর একটা বার্তা আসবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে করছে বিএনপি, আজকে আমি জানলাম একটা টেলিভিশন রিপোর্টের ফলে যে তার অধিকাংশ কমিটি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহু আগে। একটা রাজনৈতিক দল যদি আপডেট থাকতে পারে, আপডেট থাকে, তাহলে যেটা হয় আমাদের রাজনৈতিক যে সমালোচনাগুলোর যে জায়গাগুলো আছে, সরকারের সমালোচনা, নিজের অভ্যন্তরীণ সমালোচনা, এগুলো ভালো করে করা যায়। কিন্তু এইটা আমরা সব দলগুলোতে, এমনকি যেসব দল এই শেখ হাসিনা এতদিন কেন আওয়ামী লীগের সভানেত্রী আছেন, খালেদা জিয়া এতদিন কেন বিএনপির চেয়ারপারসন হয়ে আছেন, এইসবের যারা সমালোচনা করেন সেই দলগুলোতে দেখে, সেই ছোট ছোট দলগুলোতে কেউ 20 বছর, কেউ 25 বছর, 30 বছর একটা দলের হয়ে আছেন, অর্থাৎ প্রধান হয়ে আছেন। এই সব মিলিয়ে যদি আমি বলি, আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতিটা এখনো পরিষ্কার না। আমরা ইউরোপের কথা বলি অনেক কিছুতেই, আমাদের কালচারের অনেক অংশে আমরা ইউরোপকে টেনে আনি, আমাদের জনজীবনের অনেক কিছুতে আমরা উন্নত দেশগুলোকে ফলো করার কথা বলি, কিন্তু মূলত আমাদের রাজনীতি এখনো সেই প্রাগ ঐতিহাসিক আমলে আছে। এক একটা দলের সম্মেলন হয় না 5 বছর, 10 বছর, কোথাও কোথাও কোনো নেতা 30 বছর যাবত আছে, 20 বছর ধরে এক একটা দলের সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে বসে আছে। এটা আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, এমনকি খুব সংঘবদ্ধ দল হিসেবে আমরা যাদের বলি, যারা খুব নিয়ম নীতির ভিতরে চলে, আমাদের বাম রাজনৈতিক দলগুলোর ভিতরে একই অবস্থা আছে। তো আমরা এই জায়গাটা একটু পরিবর্তন চাই। আমরা যদি অন্যান্য জায়গায় পরিবর্তন চাই, আমাদের অর্থনৈতিক ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থা, তবে আমাদের এই যে দলের কমিটি, এই যে প্রাগৈতিহাসিক আমাদের ধ্যান ধারণা, এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। অনেক ধন্যবাদ কুদ্দুস ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। মনি আপা যদি বলেন, দুজনের আলোচনা আপনি শুনেছেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, কুদ্দুস ভাই একটা কথা বলেছেন যে এই যে বহু আগে মেয়াদ উত্তীর্ণ কমিটি, আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে বিএনপি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই 14-15 বছর যাচ্ছে। অনেক সময় দেখা গেছে যে এক জেলার মানুষ আরেক জেলায়, এক জেলার নেতা আরেক জেলায় থাকে, রিক্সা চালায় জীবিকা নির্বাহ করে, মামলা চালাতে চালাতে জমি জিরাত সব বিক্রি করে ফেলেছে। এখন যখন ষড়যন্ত্রের গন্ধ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বলেছেন, আমি তাকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, তারা তো রাতের ভোটে সরকার নির্বাচন করেও 3 বছর প্রায় চলে গেছে। ইতিমধ্যে বিএনপি মিটিং ডাকার আগে ওনাদের একটা মিটিং হয়েছে, সাংগঠনিক মিটিং। সেই মিটিং থেকে বলা হয়েছে ওনাদেরকে, দলের প্রধান ব্যক্তি বলেছেন যে ইস্তেহার রেডি করার জন্য। এই যে ষড়যন্ত্র কে করে, তাদের হিসাব মতো তারা তো 5 বছরের একদিন আগেও ক্ষমতা ছাড়ার কথা না। তো হঠাৎ করে ক্রনোলজিক্যালি আমরা সারা জীবন দেখে আসছি, নির্বাচন ঘোষণার 1 মাস আগে, নির্বাচন হওয়ার 1 মাস আগে ইস্তেহার দেওয়া হয়। বা রেডি করতে কতক্ষণ, 5 বছরে যা যা সমস্যা থাকে, বা 50 বছর, 10 বছর, 20 বছরের একটা অ্যাপ্রক্সিমেট সমস্যাগুলো দিয়েই একটা ইস্তেহার সব দল গঠন করে। সেইখানে তারা এত বড় কাজ করছে, ভেতরে ভেতরে আমরা বুঝতে পারি অনেক ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না। আর আমাদের ওই কুদ্দুস ভাইয়ের মতো কথার মতো যে আমাদের অনেকদিন কমিটি হয় না, হতে পারে না, নেতা একখানে থাকে, কর্মী একখানে থাকে, জেলখানা আমাদের এখন রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে, জেলখানা, আমাদের নেতাকর্মী সব আপনি জেলখানায় পাবেন। সেই জায়গায় যদি মিটিংয়ে বসি আমরা, সেটাকে তারা কোথায় ষড়যন্ত্রের গন্ধ পায় আমি জানি না। ওনারা ষড়যন্ত্রের গন্ধ কোথায় পায়? আমি একজন বাংলাদেশের খুব প্রখ্যাত বিখ্যাত লোকের কথা বলি, আমি নিজেও তাকে পছন্দ করি, জনাব প্রাণগোপাল সাহেব। উনি যখন এই যে ষড়যন্ত্রের জায়গায়, উনার মতো একজন মানুষ এত মেধাবী, বাংলাদেশকে উনি অনেক কিছু দিয়েছেন একজন ডাক্তার হিসেবে প্রথম সারির। উনি যখন এই যে সারা জীবনের অর্জন এইভাবে মানে বিসর্জন দিয়ে উনি এমপি হয়ে গেলেন বিনা ভোটে, এটাই হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হচ্ছে এইটা, যেটা বেলছড়িতে, আপনার খাগড়াছড়ির একটা জায়গার নাম বেলছড়ি, একটা ইউপি জায়গায়, সেখানে নির্বাচন হয়েছে গত পরশুদিন, যেখানে ভোট আছে 3128টা, ভোট কাস্ট হয়েছে 6135টা। আপনি দেখেন, ডাবলের চেয়েও বেশি ভোট কাস্ট করে, এটাকে বলে ষড়যন্ত্র। জনগণ ভোট দিতে যায় না, ভূতেরা কিন্তু বাক্স ভরে ফেলে, সেই অনেকটা এলিয়েনরা এসে ভোট দিয়ে যায়। যে এই যে তাদের নেতাদের দাবি বা কথা হচ্ছে, ভিতরের কথা হচ্ছে এরকম যে মাইনছেরা, বাংলাদেশের মাইনছেরা বহুত খারাপ, এরা ভোট মোট দিবে না, তোরা পারলে 28 ডাবল ভোট দিয়ে দে। এই যে ডাবল ভোটের যে কালচারটা যারা করেছে, যারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, যারা প্রতিনিয়ত ইস্যুর জন্ম দিচ্ছে, অভিনব ইস্যু এক একটা,
কখনো নায়িকা ইস্যু, কখনো গায়িকা ইস্যু, কখনো শাহেদরা ইস্যু, কখনো পাপিয়া ইস্যু, এই যে ইস্যু, কখনো ক্যাসিনো ইস্যু, কখনো আবার শুনি এই ক্যাসিনোর তাদেরকে ছেড়ে দেওয়া হবে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা সরকারের ভল্ট নাকি খালি হয়ে গেছে, সেইখানে ছেড়ে দেওয়া হবে যদি এই টাকাগুলো দেয় ব্যবসায়ীরা। এই যে ষড়যন্ত্র, এই যে ইস্যু, যারা ইস্যুর জন্ম দেয় তারাই এটা বলতে পারে। জি, কারণ অনেক গোয়েবলসের ধন্যবাদ। থিওরিতে জি। এটাই আছে যে জোরে জোরে কথা বলবা, বেশি বেশি বলবা একটা মিথ্যাকে সত্য প্রতিষ্ঠিত করতে হলে। জি আপা, আপনার কাছে আসবো। এস এম কামাল হোসেন যদি একটু বলেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন। হাবিব ভাই এবং মনি আপা বেশ জ্বালাময়ী কথা বলেছে। আমি শুনছি। কামাল ভাই, জি আপনারে ধন্যবাদ। একটু বলেন পার্টি ক্ষমতায় কত সহ্য করা যায়, আপনি একটু বলেন, ঝেড়ে কেসে না, বলেন। আমি সহ্য করি আর কি। জি জি প্লিজ। আমি আগে এই দিনে আপনারা ডেকেছেন, এই কারণে জি। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। জানাচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা, সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের জন্য সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরের জন্য আজকে এসডিসি পুরস্কার বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে জাতিসংঘে, এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর নির্বাচন নিয়ে কথা বললেন আমার বড় ভাই হাবিব সাহেব, আমার বোন মনি আপা, আমি দুইজনকে ধন্যবাদ জানাই। চোরের মার বড় গলা, মহাচোর খুঁজতেছে চোরের কাহিনী। আমার প্রশ্নগুলো শোনেন আর কি। হাবিব সাহেব 90 সালে হাবিব সাহেবরা সামরিক স্বৈরাচার, আমি অতীত গেলাম না, সামরিক স্বৈরাচারদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। সেই গণতন্ত্র শহীদ জিয়ার মনীষের লাশ নিয়ে হাবিব সাহেব শপথ নিয়েছিলেন যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। হাবিব সাহেব তার চোখের সামনে দেখেছেন মাগরে নির্বাচনে শহীদ মনিরের রক্তের সাথে হাবিব সাহেব এখন যে দল করেন সেই দল বিশ্বাসঘাতকতা করেছেন। হাবিব সাহেব সেদিন চিৎকার করেছেন, এই ভোট মানি না, এই ভোট ডাকাতির ভোট মানি না। হাবিব সাহেব সেদিন সে মাগরে ছিলেন। হাবিব সাহেবের চোখের সামনে দুইটা হুন্ডা, একটা হুন্ডা, দুইটা গুন্ডা, ভোট কেন্দ্র দখল করা ছাড়া টেবিলের উপর ব্যালট রাখা, সিল মারা, ভোট বাক্সে ঢুকা। হাবিব সাহেব আর একটা বিষয় জানেন, 91 সালের সেপ্টেম্বর মাসে ধানমন্ডিতে উপনির্বাচন হয়েছিলেন, হয়তো ওই দিনও হাবিব সাহেব উপস্থিত ছিলেন। আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গেলেন একটি গ্রিন রোড একটি নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণ করার জন্য। বিরোধী দলের নেত্রী নামলেন, লক্ষ্য করে গুলি ছুড়লেন যুব দলের নেতা, নিরীহ রিক্সা চালক নিহত হলেন। উনাদের নেতা বি চৌধুরী মান্নান সাহেবকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন, কারণ উনাদের প্রিয় নেত্রীর ফালুকে যখন নির্বাচিত ঘোষণা করলেন, বি চৌধুরী দুঃখ করে বললেন, আমার কথা না, পত্রিকা দেখতে চান দেখাবো, যে মাগরো নির্বাচনকে হার মানিয়েছেন। উনারা ভোট ডাকাতির কথা বলেন। 93 সালের 15ই ফেব্রুয়ারি বিবিসির সাংবাদিক আতাউসামাদ বললেন, আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না, বাংলাদেশে একটি নির্বাচন এসে। সেদিনও হাবিব সাহেব সেই আন্দোলনের নেতা ছিলেন। এবং দেখলাম বিএনপির 2 জন প্রার্থী ঢাকার শহরে 1 লক্ষ করে ভোট পেয়েছেন। এবং ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া 18ই ফেব্রুয়ারি বললেন, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছেন, সংসদে বঙ্গবন্ধুর খনিকে বিরোধী দলের চেয়ারে বসালেন। উনরা নির্বাচনের কথা বলেন, নির্বাচন কমিশন দুঃখ করে বলেছেন সরকার হাইকোর্টের সিদ্ধান্ত মানলেন না, কারণ হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছিল সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সরকার সেই সিদ্ধান্ত মানে। কামাল ভাই শেষ করতে হবে, আমরা আবার পরের রাউন্ডে আসবো। জি 30 সেকেন্ড করতেছি। 30 সেকেন্ড। আর একটা কথা বলেন, রাতের ভোটার ওনাদের নেতা মির্জা ফখরুল জাতির কাছে ক্ষমা চেয়েছেন সকাল 11টার সময়, যখন ঠাকুরগাঁয় দাঁড়িয়ে বললেন ভোট সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। উনরা ভোট কেন্দ্রে যাই নেই, উনাদের মনোনয়ন বাণিজ্য করে লন্ডনে বিলাসবহুল যাপন করছেন। 20 জন জামাতের নেতাকে মনোনয়ন দিয়েছেন উৎকোচ গ্রহণ করার মধ্যে দিয়ে। উনাদের নেতার এপিএস আজকেও গ্রেপ্তার রয়েছেন। মুন্ডা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেদিন নির্বাচন খেলা। অনেক ধন্যবাদ কামাল ভাই, সঙ্গেই থাকুন, আমি ফিরবো আপনার কাছে আরো প্রশ্ন উত্তর নিয়ে। ডক্টর সিদ্দিকুর রহমান যদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
যতক্ষণে আলোচনা হয়েছে নির্বাচন এবং ভোট নিয়ে। ধন্যবাদ রুবায়েত আপনাকে এবং আজকে যারা আমার সাথে সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আফরাদ ভাই একটু আগে বলেছেন, আমিও একই কথা বলছি যে এখানে আজকে যারা আমরা 6 জন আছি, 4 জন সরাসরি রাজনীতির সাথে তারা যুক্ত, আমি এবং আফরাদ ভাই আমরা একটু বেকায়দাই আছি। তারপরেও বলবো যে আমরা এমন সময়ে একটা আলোচনা করছি, আমরা এই গত 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বিশ্বব্যাপী জাতিসংঘের উদ্যোগে আয়োজিত হয়েছে এবং প্রথম আলো একটা দুঃখ করে লিখেছে যে এই 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, যেটি জাতিসংঘের ঘোষিত অনুযায়ী আমাদের সারা বিশ্বে উদযাপিত হয়েছে, বাংলাদেশে সেইটার কোনো কোনো আয়োজন, কোনো উদ্যোগ সেটা পাওয়া যায়নি। এবং মুশতাক আহমেদ বলে জাতিসংঘের একজন কর্মকর্তা তিনি লিখেছেন যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে শাসক দল মানে সুশীল সমাজ কেউ এই গণতন্ত্রকে নিয়ে বা গণতন্ত্র দিবস উদযাপনের বিষয়টি নিয়ে তারা মানে করতে পারে নাই, বোবার শত্রু নাই, এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো সেই রকম একটা প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। এবং হাবিব ভাইকে আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন, বাংলাদেশে আমরা একটা জিনিস লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে, বিএনপি একটা মহা সংকটের মধ্যেই মনে হয় আছে। একদিকে তারা কোনো কর্মকাণ্ড যখন পরিচালনা করতে পারে না, তখন আমাদের মানে সরকার দলীয় যারা দায়িত্বশীল আছেন তারা বিএনপিকে বলেন যে এটা নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা কোনো কার্যক্রম পরিচালনা করার সক্ষমতা রাখে না। যখনই তারা কোনো কর্মসূচির বা কোনো রকমের রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, তখনই বলা হয় যে ষড়যন্ত্রের রাজনীতি হচ্ছে, দেশকে অস্থিতিশীল তৈরি করা হচ্ছে। এবং সম্প্রতি আজকে আমি দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে সব জায়গায় সিসিটিভি লাগানোর জন্য, যেন সরকার বিরোধী কোনো কর্মতৎপরতা না হতে পারে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য। তো সবকিছু মিলিয়ে আমি যেটি বলবো যে বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা আমার কথাও না, কারো কথাও না। আপনি দেখেন যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এরা এই বছরও 2006 সাল থেকে বিশ্বের সব গণতান্ত্রিক দেশের একটা ইন্ডেক্স করে এবং এই ইন্ডেক্সে বাংলাদেশ 4 ধাপ এগিয়েছে এবং 165 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এই সময় 76। এবং তারা বলেছে বাংলাদেশ আসলে গণতান্ত্রিকও না, গণতন্ত্র বিরোধীও না, একটা মিশ্র শাসন ব্যবস্থার মধ্যে আছে, অর্থাৎ হাইব্রিড রেজিমের মধ্যে আছি। এটা আমরা গত প্রায় কয়েক বছর ধরে এই রেজিম থেকে আমরা বের হতে পারছি না। এবং সুইডেনের যে গোটেনবার্গ ইউনিভার্সিটি আছে, তাদের একটা আছে, তারাও কিন্তু গত 5 দশক ধরে লিবারেল ডেমোক্রেসি এবং নির্বাচন ভিত্তিক ডেমোক্রেসি একটা তালিকা করে, সেখানে 179টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন হলো 154তম, যেটি 2017 সালে ছিল 136, 18তে 135, 19-এ 145, আর এখন এসে আমরা দাঁড়িয়েছি এখানে 154। তো এইরকম একটা বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করিনি। অনেক ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান সাহেব। জি, আমি শেষ করছি 30 সেকেন্ড। যে বাংলাদেশে যেরকম একটা অবস্থা আছে, সেখানে আমরা মনে করি যারা ক্ষমতাসীন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তাদেরও একটা দায়িত্ব আছে বাংলাদেশের এই রকম একটা অবস্থান থেকে বের করে নিয়ে আসা, এবং একই সাথে বিরোধী দলগুলোরও একটা দায়িত্বশীল আচরণের বা দায়িত্বশীল কর্মকাণ্ডের, এগুলোর আচরণের একটা অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে মুক্তা আপা, আপনি যদি বলেন এই পর্বে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখানে আলোচক বৃন্দদেরকে এবং আর টিভির দর্শকদেরকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে এসডিজি অর্জনের সাফল্যের জন্য এবং সর্ববিধ উপায়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি ক্রাউন জুয়েল উপাধি পাওয়াতে ওনাকে অভিনন্দন। এই অর্জন এই বাংলাদেশের সবার। আসলে আমি সবার বক্তব্য শুনলাম, সবাই অত্যন্ত এখানে জ্ঞানী গুণীজন বক্তব্য রেখেছেন এবং কামাল ভাইয়ের বক্তব্য শুনলাম, উনি অত্যন্ত একজন বিজ্ঞ রাজনীতিবিদ। আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব, ষড়যন্ত্র, এটা তো একটা প্রবাদই আছে, দুর্নীতি, ষড়যন্ত্র, খুন, বিএনপির রাজনীতির 3 গুণ। এটা কিন্তু এখন একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গিয়েছে। আজকে বিএনপি যারা এখানে নেতৃবৃন্দ আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, ওনাদের কথাবার্তায় মনে হচ্ছে ওনারাই গণতন্ত্রের ধারক, বাহক, রক্ষক। ওনাদের হাব ভাব এবং বাচনভঙ্গি, কথাবার্তায় সেটাই কিন্তু মনে হচ্ছে।
কিন্তু বক্সতে। আমরা যদি একটু ভিতরে গিয়ে তাকাই তাহলে কি দেখি, ওনার দলের যিনি মহাসচিব, ওনাদের গণতন্ত্রের নমুনা এমনটাই যে উনি নিজে ভোটে নির্বাচিত হওয়ার পরও কিন্তু সংসদে যান নাই। জনগণ ওনাকে ভোট দিয়েছে কিন্তু সংসদে উনি যান নাই, এমপি হিসেবে শপথ নেন নাই। এই হলো ওনাদের কাছে গণতন্ত্রের ডেফিনেশন। গণতন্ত্র কাকে বলে? আপনার হাতে যদি একটা দেশলাই থাকে, একটা দেশলাইয়ের কাঠি, আপনি এটাকে জ্বালিয়ে কি করতে পারেন? আপনি সব পুড়িয়ে ফেলতে পারেন, আবার আপনি এই দেশটার কাঠি জ্বালিয়ে আলো দিতে পারেন। অতএব গণতন্ত্র কার হাতে সংহত কার হাতে সংহত না, সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে বুঝে ফেলেছে। এখন আরেকটি কথা এখানে বলা হয়েছে, হাবিব ভাই বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে, সেটা অবশ্যই আমরা চাই না। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক এবং কম্পিটিশন হোক অবশ্যই, কিন্তু আপনারা কেন নির্বাচনে আসেন না? এবং এই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন নিয়ে কিন্তু হাইকোর্টেও কিন্তু ওনারা রিট করেছিলেন, হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছিলেন। কারণ সংবিধানে যেটা বলা আছে যে যদি কোনো প্রার্থী না থাকে, একজনই থাকে, সেক্ষেত্রে তাকেই নির্বাচিত ঘোষণা করতে হবে। সেই অতএব সেটা কোনো সংবিধান বিরোধী কিছু না, আইন বিরোধীও কিছু না। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে গণতন্ত্রের জন্য এত মায়া কান্নাকা দেন, তো গণতন্ত্রের প্রতি কি আপনাদের দায় দায়িত্ব নাই? গণতন্ত্র কি শুধু আওয়ামী লীগই রক্ষা করবে? আপনারা কি আসবেন না? কেন আপনারা নির্বাচনে আসছেন না? আপনারা কেন নির্বাচনে প্রার্থী দিচ্ছেন না? আবার দেখা যায় কখনো প্রার্থী দেন, দিয়ে অর্ধেক ভোট হলে পরে রণে ভঙ্গ দেন। আপনাদের সমস্যাটা কোথায়? আসল কথা হলো, আপনারা জানেন জি। যে এই দেশের জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ জি। সেই 2014-এর আগের সেই আপনাদের মানুষ পোড়ানোর রাজনীতি, যেটা কিনা বাংলাদেশের মানুষ এখনো ভোলে নাই। বাংলাদেশের মানুষের কাছে আপনারা বিএনপি হলেন একটা মূর্তিমান আতঙ্ক। আর আরেকটি কথা আমি যেখানে বলতে 30 চাচ্ছি, সেকেন্ড আমরা বিরতিতে যাব, ব্রেকে যাব। হ্যাঁ, 30 সেকেন্ড। হ্যাঁ, তারপরও আমি আরেকটা কথা বলবো, বিএনপি তার রাজনীতির ভুল স্বীকার করেছে, আমি ধন্যবাদ জানাই। বিএনপি স্বীকার করেছে, কি ভুলটা স্বীকার করেছে? প্রথমত ওনারা স্বীকার করেছে যে ওনারা বিগত নির্বাচনে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে ওনারা যে জোট করেছিলেন, সেই সিদ্ধান্ত ওনাদের ভুল ছিল। জি। ডক্টর কামাল হোসেন এই ওনাদের এই কাছে- ভুল নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম কোন দিকে গড়াচ্ছে রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম কোন দিকে গড়াচ্ছে রাজনীতি। বিরতির আগে আমরা খানিকক্ষণ কথা বলেছি আমাদের 6 জন আলোচকের কাছ থেকে। বিরতির পরে আমরা আলোচনা শুরু করব। হাবিব ভাই, আপনি যদি বলেন, ফার্স্ট রাউন্ডের যে বক্তব্য এগিয়েছে নির্বাচন, ভোট এবং ষড়যন্ত্র নিয়ে। না, আমি আজকে আমার সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমার পক্ষ থেকে একটা কথা আমি বলতে চাই। সেটা হলো, আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক, বিনা ভোটে নির্বাচিত সরকারের নেতাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং বর্তমান সরকারের দরকারের মুখপাত্র হিসাবে আমরা প্রায় দেখি। আমার অত্যন্ত স্নেহধন্য এস এম কামাল হোসেন আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, হাবিব সাহেব বলে আমাকে সম্মানিত করেছেন, আমি তার এই সম্মান দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে কোনো টকশোতেই আমি কোনো খাতাপত্র নিয়ে আসবো না, বইপত্র নিয়ে আসবো না, কোনো কাগজ কলমও হাত দিয়ে ধরবো না। যা মনে আসে, যেটুকু মনে থাকে সেইভাবে কথা বলবো। আমার বোন মুক্তা খুব সুন্দরভাবে বলেছেন, তাদের এই সুন্দর বলার জন্য ধন্যবাদ। তো একটি কথা বলতে চাই, সেটি হলো এই, আমি তখনও বলেছি গণতন্ত্রের পক্ষে, এখনও বলতেছি গণতন্ত্রের পক্ষে। তখনও ভোটের পক্ষে কথা বলেছি, এখনও ভোটের পক্ষেই কথা বলছি। আমার কিন্তু ব্যত্যয় হয়নি। তো এখন কথা হলো যে এই যে নির্বাচনের কথা যখন আসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত একটি দেশ দেখাতে পারবেন না যে 50 বছর পার হওয়ার পর সেই দেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনেও কোনো রাজনৈতিক দল যায় না। এটা আমাদের লজ্জা না? এই লজ্জা কোথায় রাখবো? মাথায় কিছু রাখার উপায় নেই। এটা এত বড় লজ্জা কোথায় রাখবো? আমাদের কথা বাদ দেন, বিএনপির কথা, অন্য কোনো দল চায় না কেন? যারা জোটের, যারা জাতীয় পার্টি তো 14 দল না, তারা তো নির্বাচন করেছে। এবং এটাও আর একটা ব্যাপার, পৃথিবীর ইতিহাসে কোথাও কি এমন উদাহরণ আছে একই সাথে একই প্রতীক নিয়ে মহাজোট করে নির্বাচন করে নির্বাচনের পরে বলে যে তুমি বিরোধী দল বসো? এর লজ্জা কোথায় রাখবো?
আবার জাতীয় পার্টির সিট ভাগাভাগি হলো, হওয়ার পরে গত বছর 3টা মন্ত্রী দিল জাতীয় পার্টি, এবার মনে করছে 6টা মন্ত্রী পাবো, এবার জাতীয় পার্টি তুমি বিরোধী দলে বস। এই যে রাজনীতি নিয়ে এই যে মানুষের এত উপহাস করা, স্বাধীন একটা দেশ স্বাধীন করতে যত রক্তমাতা দিতে হয়েছে গণতন্ত্রের জন্য, এটা কি হচ্ছে? এটা কোনো সুস্থ মানুষ এটার পক্ষে সমর্থন করে কথা বলতে পারে? আর রাতের বেলা দিনের বেলা ভোট হয়েছে, পৃথিবীর সমস্ত মানে যত ধরনের অত্যাচারের নির্যাতনের কাহিনী আছে, যত ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে, সব যদি আমার ঘাড়ির উপর মাথার উপর চাপিয়ে দেওয়া যায় এবং আমাকে বলা হয় যে আপনি বলেন যে 29-30 তারিখের ভোট 29 তারিখে হয় নাই, এই কথাটা আপনার মুখ দিয়ে শুনতে চায়, তা নাহলে আপনাকে কিন্তু এই শাস্তি ভোগ করতে হবে। তারপরেও আমি বলবো যে 40,160টি কেন্দ্রের ভিতরে 30 থেকে 35,000 কেন্দ্রে রাতের বেলা ভোট হয়েছে, ভোট কেটেছে। এবং আমরা এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর যত দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচন, পৃথিবীতে এ পর্যন্ত যত ক্যান্ডিডেট আহত হয়েছে 2018 সালের নির্বাচনে তার চেয়ে বেশি ক্যান্ডিডেট আমরা আহত হয়েছি। আমাকে পর্যন্ত হেলিকপ্টার আসতে হয়েছে। এবং আমাদের 17 জন, খালিল কবির খোকন, ফজলাক মিলন সহ আমাদের 17 জন ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হয়েছিল, শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, আসামি করা হয়েছে। এখন সেই কথা যদি আমরা বলি সত্য কথা, সেখানে যদি বলা হয় হ্যাঁ মাগুরা নির্বাচন খারাপ হয়েছে, আমি বলতেছি মাগুরা নির্বাচন খারাপ হয়েছে, সেখানে ভোট হয় নাই একটা জায়গায়, আরে বাংলাদেশে আগের দিন হয়ে গেল, আমি একজনের আঙুল কেটে দিয়েছি, আর একজনে গিয়ে আমার পরিবারের 5 জন সদস্যের গলা কেটে দিল। তা এখন ওইটার বিচার হবে না, ওইটার বিচার হবে? একটা মাগুরা কেন্দ্রে ভোট দিনের বেলা কাটছে, কারা কাটছে? বিএনপি লোকেরা কাটছে, প্রশাসন কাট নাই। আর 2018 সালের ভোট তো প্রশাসন কেটেছে। আমি তো এই দেশে বসবাস করছি, এই দেশের এসপি-ডিসিকে আমি বলেছি, তো আমি ওই হাসপাতাল থেকে, কিরে ভাই কথা হলে আমার 40-60টা কেন্দ্রে কাটবে 40%, এক সব কেন্দ্রে কাটতেছে, ব্যাপারটা কি? তো বলো ভাই কি করবো, সব জায়গায় কাটছে, আমরা না কেটে কি করবো? এই যে মিথ্যাচার। এবং শেষ করি, এবং এটার পরে আমি বলি এই বাংলাদেশে নির্বাচন যেদিন থেকে শুরু হয়েছিল, ভোট হয় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আমি হাসপাতাল থেকে বেরে প্রথম দিন গিয়ে আমি টেলিফোনে বলেছিলাম যে বাংলাদেশের ভোট রাতের বেলায় ব্যালট পেপার পাঠালে আওয়ামী লীগের কাছে নিরাপদ না, প্রশাসনের কাছে নিরাপদ না, নির্বাচন কমিশনের কাছে নিরাপদ না। অতএব ভোট 9টার থেকে 5টা পর্যন্ত করতে হবে, 8টা থেকে 4টার পরিবর্তে। আমার কথা মতো বাংলাদেশে অনেক জায়গায় 9টার থেকে 5টা পর্যন্ত ভোট হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, আমি সেদিনও বলেছিলাম রাত্রির ব্যালট পেপার পাঠান না। আমার এলাকায় 2020 সালে যখন নির্বাচন হলো, উপনির্বাচন, সেখানে 9টার থেকে 5টা পর্যন্ত ভোট হয়েছে, রাতের বেলায় ব্যালট পেপার যায় না, দিনের বেলায় ব্যালট পেপার গেছে। অনেক ধন্যবাদ হাবিব ভাই। এস এম কামাল হোসেন বলেন। জি, আমি কোনটা অসত্য কথা বললাম ভাইয়া? আমার ভাই কামাল কোনটা আমি অসত্য কথা বললাম? জি কামাল ভাই শুনবো, আমরা কামাল ভাই থেকে শুনবো। জি হাবিব সাহেব একটা কথা বললেন না যে উনার নির্দেশে উনার উপনির্বাচনে সকালবেলা ব্যালট গেছে, তারপরে হাবিব সাহেব ঘর থেকে বের হয়নি, একটা কেন্দ্রে এজেন্ডা দিতে পারেনি, তাহলে উনি জিতবে কিভাবে উপনির্বাচনে? বললাম যে ওই নির্বাচনে ওনার উপর অত্যাচার হামলা হয়েছিল, এই খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী স্কয়ার গ্রুপে দিয়ে ওনাকে হেলিকপ্টারে ঢাকায় এনেছিল, এবং প্রধানমন্ত্রী ওনার উপর হামলা করার কারণে ওইখানকার আমাদের যে প্রার্থী হয়েছিল তারপর ক্ষোভ প্রকাশ করেছিল। এটা তো উনি বিশ্বাস করবেন না, কিন্তু উনি যে কথা বললেন যে আমার নির্দেশেই ব্যালট পেপার সকালে গিয়েছে, সেই ব্যালটে তো হাবিব সাহেব এজেন্টও দিতে পারে নাই, তার এজেন্ট কেউ গায়ে হাত দিছে, উনি নিজে বাসার থেকে বেরে নেই, তাহলে জিতবে কিভাবে? উনার সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে, বাংলাদেশের জনগণ। উনি রাতের কথা বললেন, হ্যাঁ 2-1 জায়গা হইতে পারে, কিন্তু উনাদের যারা প্রার্থী হয়েছেন তারা কি দিনের বেলায় দিচ্ছেন? তাহলে তারাও কি রাতে দিচ্ছে? তাহলে পদত্যাগ করলো না কেন? সেই সংসদে তো ওনারা মহিলা সংসদ পাঠিয়েছেন রাতের বেলা ভোটের শিখছে। উনার নেতা মির্জা ফখরুল কি বলেছেন, দুঃখিত থুক্কো, আমি তওবা করছি, আমি যেটা 11টা গেছি এটা মিথ্যা কথা বলেন নাই। আপনি দেখেন তো নির্বাচনের পরের দিন বিএনপি কোন র্যালি করছে নির্বাচনের বিরুদ্ধে? জনগণ ওনাদের সাথে নাই, জনগণ শেখ হাসিনার সাথে ছিল বলেই 2096 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর খালেদা জিয়া তাল বাহানা করেছিল, বাধ্য করেছিল জনতার মঞ্চ করে। আর প্রফেসর সাহেব বললেন, হ্যাঁ উনি কিন্তু এই কথাগুলো যদি উনি বলতেন, আমি তো আপনারে ছবি দেখাতে পারি, 1
1,21,00,000 ভুয়া ভোটার করেছিলেন। প্রথম আলো নিউজ 1,21,00,000। প্রথম আলো নিউজ 150 ছাত্র দলের ক্যাডারকে নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার করেছিল। প্রথম আলো নিউজ ভুয়া ভোটার করতে নির্বাচন কমিশনের নির্দেশ, নির্বাচন কমিশন কর্মকর্তা করা হয়েছে সিবিএন নেতা পিয়নদের 2006 সালের নির্বাচনকে সামনে রেখে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যা করার পর একমাত্র শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন, আর সবাইকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকারের কথা বললেন তো, জাতীয় আন্তর্জাতিকভাবে আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রশংসিত। আমি আপনার বলতে চাই যে বিখ্যাত কামাল ভাই, একজন দর্শকের ফোন আছে, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্নটা আওয়ামী লীগের কাছে, যে ওনারা বলে সবসময় টকশোতে বলে যে বিএনপি আন্দোলন করতে জানে না এবং ডাকলে জনগণ নামে না। তাহলে আমার একটা প্রশ্ন, যে ডক্টর মিলন তো তখন উভয় দলে ডাকে সাড়া দিয়ে রক্ত দিয়েছিল। ডক্টর মিলনের রক্তের উপর দাঁড়িয়ে ওরা দুই দলে কাগজের অফিস, কারণ দুই দলই তো ক্ষমতায় ছিল। ওরা কি করছে? একটা স্বাধীন নির্বাচন কমিশনার কি করছে? এখন আমরা আবার ডাক দিয়ে আবার বারে বারে কি স্বাধীন কমিশনারের জন্য কি আমরা কি নির্বাচন কমিশনারের জন্য কি রক্ত দিতেই থাকবো আমরা জাতি হিসাবে? জি, চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন কামাল ভাই, প্রশ্নের উত্তরটা নিয়ে যদি বলেন। আমি আর বলি, দেখেন, ডক্টর মিলন যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে জীবনকে উৎসর্গ করেছিল, মৃত্যুবরণ করেছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য, যারা ডক্টর মিলনের রক্তের উপর দাঁড়িয়ে প্রথমবার ক্ষমতা এসেছেন তারাই ডক্টর মিলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ডক্টর মিলন যে স্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমি যদি বলি ডক্টর মিলনের স্বপ্ন শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করেছে। আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আজকে বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ডক্টর মিলন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশে কোনো মায়ের কোল খালি হবে না, ডক্টর মিলন দেখেছিল যে বাংলাদেশের জঙ্গিবাদ হবে না, কিন্তু এটাই ডক্টর মিলনের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হয়েছিল। 500 বোমায় 63 জেলা রক্তাক্ত হয়েছিল। আপনি কোর্টের বারান্দায় বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদেশি রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল। বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য হাওয়া ভবন তৈরি করে 71-এর যুদ্ধ অপরাধী মুজাহিদার 75-এর খুনি মেজর নূরকে নিয়ে গণতন্ত্রকে হত্যা করার জন্য সেদিন আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর মিলনের রক্তের সাথে কারা বিশ্বাসঘাতক? আমি মনে করি আমার বোন ঠিকই প্রশ্ন করেছেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন হওয়া উচিত, এবং আমি মনে করি সংবিধানের সন্নিবেশিত আছে 118 থেকে 126 ধারায় সংবিধানের কথা আছেন। আর প্রফেসর সাহেব যেটা কথা বললেন, আমরা জানি আপনারা আমাদের আলোর বর্তিকা দেখেন, এই প্রধানমন্ত্রী, হ্যাঁ ভুল ত্রুটি থাকতেই পারে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হতেই পারে, কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। আজকে দি ইকোনমিক্স গবেষণামূলক প্রতিবেদন উল্লেখ করেছেন উদীয়মান সফল অর্থনৈতিক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 9ম। প্রখ্যাত মার্কিন সাংবাদিক নিকোলাস তার মতামতে লিখেছেন, টাইমসের মতামতে লিখেছেন, যুক্তরাষ্ট্র দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্ট জন বাইডেনকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুকরণ করা উচিত। কামাল ভাই, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন। জি জি, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সংস্থা ব্লুমবার্গে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, মরণব্যাধি করোনা নিয়ন্ত্রণে মানুষের জন্য সহনশীল পরিবেশ সৃষ্টিতে আর্থসামাজিক উন্নতি সহ বসবাসযোগ্য নিরাপদ শীর্ষে 20 দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। অনেক ধন্যবাদ কামাল ভাই, সঙ্গে থাকুন। জি জি, মনি আপা যদি একটু বলেন। আসলে অনেকগুলো কথা আসছে, আসলে কোনটা থেকে আপা এক সেকেন্ড, একটা দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
যে আমি ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ শাহিন বলছিলাম বাসাবো থেকে। প্লিজ বলুন। আমার প্রশ্ন হইলো আওয়ামী লীগের দুইজন সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের কাছে, সেটা হইলো বিএনপি দুর্নীতি করছে, খালেদা জিয়া এটিমের টাকা চুরি করছে, তারেক রহমান হাওয়াবন তৈরি করে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে নিশ্চিহ্ন করতে চাইছে। এই জন্য আমরা 2008 সালে সাধারণ মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগের হাতে, আমরা দেশ নিরাপদ মনে করছি বলে আমরা আওয়ামী লীগের হাতে দিছি সাধারণ মানুষ। কিন্তু এরপরে আরো যে 2টা নির্বাচন হইল, সেই নির্বাচন ধরে ভোটারবিহীন নির্বাচন করে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেশ রাখার দায়িত্ব কে দিতে, এবং লাস্ট নির্বাচনের 2টা সিটি নির্বাচন, 2টা এমপি নির্বাচনে আমি আমার ভোট দিতে পারি নাই, এই দায়িত্ব কে নেবে? এবং আরেকটা কথা হইলো গিয়া, বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ তো শুধু বলতেছে আওয়ামী লীগের জয়গান জয়গান, কিন্তু আগে মানুষ জি, অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা আমরা পেয়েছি। জি, মনিয়াপা যদি আমি আসলে অনেকগুলো প্রশ্ন এসছে এখানে, যদি আমাকে একটু সময় দেন। সেটা হলো, কামাল ভাই এত কথা বলেছেন, আমি সম্মান নিয়েই বলতে চাচ্ছি, কামাল ভাই, আগের কামাল ভাই আর আজকের কামাল ভাইয়ের মধ্যে ফার ডিফারেন্ট। ক্ষমতা মানুষকে অনেক চেঞ্জ করে, এটা নতুন কিছু না। উনি চালুনি যেমন সুচকে বলে যে তোমার একটা ফুটো আছে, ঠিক উনি সমস্ত বাংলাদেশ খাওয়ার পরে, দিনের ভোটটা রাতে নেওয়ার পরে, প্রশাসনিক কু করার পরে উনি বলেন মাগুরা, লিখে রেখো এক ফুটা দিলেম শিশিরের মতো। উনি মাগুরা নিয়ে এখনো পড়ে আছেন, যে মাগুরার জন্য সর্বশেষ প্রশ্নদাতা বললেন যে আমরা আপনাদেরকে ভোট দিয়েছি, আপনারা সেই ভোটে কি করেছেন? 14 সালে আপনারা অটো পাস করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 18 সালে আপনারা প্রশাসনিক কু করেছেন, এবং 2008 সালে আপনারা যেটা করেছেন 1 ঘন্টায় আপনারা অনেক কিছু বাক্স গায়েব করে দিয়েছেন। সেটা সময়, ইতিহাস একটা সময় বলবে। আপনি বারবার একটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আপনারা প্রায় সময় যে কথাটা বলেন, আমি গত কয়েকদিন আগে ওনার সাথে কথা বলেছি, উনি খুব দুঃখের সাথে বলেছে, কামাল ভাই আপনি শিক্ষিত রাজনীতিবিদ, আপনি না শুধু মুক্তাপাও তাই। উনি বলেছেন সকাল 8টায় যখন আমি আমার এলাকায়, আমার বাড়ির সাথে যে সেন্টারটা, সেইখানে আমার ভোটার, আমি যখন ভোট দিতে গিয়েছি, এটা আমার সেন্টার, সেই হিসেবে হয়তো বা একটা যে বিএনপির মহাসচিবের সেন্টার, আমি 8টায় ভোট দিতে গিয়েছি, আমি দেখেছি মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমি আমার ভোটটা দিয়ে এসে আমি শুধু আমার কথাটা বলেছি। এবং সাংবাদিকদের কিছু কাটপিস থাকে, আপনি কামাল ভাই ভালো করে জানেন, এই দেশে রাজনীতি করতে গেলে সাংবাদিকরাও কিন্তু রাজনীতির একটা অংশ, ওনাদের যেটুকু দরকার সেইটুকুই ওনারা সেই দিন প্রকাশ করেছিল। এবং একই সাথে দেখেন, ঘণ্টাখানেকের মধ্যে তার স্ত্রী এবং মেয়ে যে কেন্দ্রগুলিতে তারা টহলে গিয়েছিলেন, ওইখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং জঘন্য আচরণ করা হয়েছে। এবং আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন জনপ্রিয় নেতা, একজন সামান্য একজন ব্যক্তির কাছে আওয়ামী লীগের, যেইখানে ওই এলাকা, রাজশাহী এলাকা বিএনপির সব সময়ের জন্য জয় জয়কার, সেইখানে একজন, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের কাছে তারা কিছুই না, তার কাছে হারানো হয়েছে। আর আপনারা বারবার বলেন যে ওনাকে সংসদে যেতে দেওয়া হয় না, বলেন না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ওনাকে খালেদা জিয়ার যে আসনটা, আমাদের নেত্রী, সেই আসনে কি হলো না, বিএনপির মহাসচিব জয়েন করলো কি করলো না, সংসদে গেল কি গেল না, আপনাদের এত কষ্ট কংসমামার মতো, কিন্তু আপনারা সেই কষ্টের সাথে এটা কি প্রমাণ করে না আপনাদেরকে যে মানিকগঞ্জের যে জেলায় আপনাদের নেতারা বলে এই জেলায় এমপি কয়জন, কয় 3 জন, কয় ডিসি কয়জন, কয় 1 জন, কয় তাহলে বড় কে, কয় ডিসি। তো যখন একটা মিটিংয়ে যখন এমপির চেয়ে ডিসি বড় হয়ে যায়, রাজনীতিটাকে অপ্রাতিষ্ঠানিকরণ করতে করতে আপনারা কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? আপনি ডক্টর মিলন সাহেবের কথা বললেন, আপনি কি বুঝেন যে ডক্টর মিলন সাহেব কখন খুন হয়েছিল? এরশাদের সময়। সেই এরশাদের সাথে আপনি বললেন মিলনের অনেক স্বপ্ন পূরণ হয়েছে, যান না মিলনের মাকে একবার যায় জিজ্ঞেস করেন কয়টা স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সেই এরশাদের পার্টির সাথে, জাতীয় পার্টির সাথে অ্যালায়েন্স করেছেন, আপনারা এরশাদের সাথে অ্যালায়েন্স করেছেন মিলনের, নূর হোসেনের রক্তের উপর দিয়ে। সেইখানে বলে না যে 1 কান কাটা রাস্তার কোনা দিয়ে যায়, 2 কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, সেই জায়গায় আমার কিছুই বলার নাই। মুক্তাপা যেমন বলেন যে কি দুর্নীতি, ষড়যন্ত্র, খুন, এই নাকি বিএনপির গুণ। এইটা কাদের দুর্নীতি, কারা করেছে? হাজার হাজার কোটি টাকা একটা রিক্সা চালক, একটা কি যে ভাঙচুরের যে ব্যবসা করে, ভাঙ্গারির ব্যবসাওয়ালার কাছ থেকে আপনাদের গ্যান্ডারিয়া মনে পড়ে কত হাজার কোটি টাকা, কত ভরি সোনা, কয় কেজি সোনা নিয়ে আসছেন। এরকম আপনারা ঘরে ঘরে শত শত কোটি টাকার জন্ম দিয়েছেন। ফরিদপুরের একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট কিনা 2000 কোটি টাকা বাইরে পাচার করে। এগুলো আপনাদের লজ্জা লাগে না? একটা ছাত্র নেতা, তার হাতে আপনারা 2000 কোটি টাকা তুলে দিয়েছেন বা তার হাত দিয়ে আপনারা পাচার করেছেন। সেইখানে আপনাদের এখন কি অবস্থা? 10টা গুন্টা, 20টা হুন্ডা আর
একটা মার্কা। এইটা আপনারা কি করেছেন, গোয়েবেলসের থিওরির মতো আবার ওইটা বিএনপির উপর দিয়ে চাপিয়ে দিয়েছেন। আবার কথা নাই কাজ নাই, গোয়েবেলসের মতো সারাদিন একটা মাগুরা একটা ফালু ভাই এরকম আপনারা কথা বলেন। এই কথাগুলো বলে আপনাদের কতটা দৈন্যতা, কতটা আপনারা সর্বহারায় পরিণত হয়েছেন আপনার মনে পড়ে? যদি তাই না হন, বিএনপি নিয়ে আপনারা ঘুমান, বিএনপির কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন, বিএনপিকে ঘর থেকে বের হতে দেন না, অথচ বিএনপি কাজ করলে বলেন যে বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপি কাজ না করলে, যেটা প্রশ্নদাতা করেছিল, বিএনপি কাজ না করলে বলেন বিএনপি নো হায়ার। সেই আপনারা এতই যদি বিএনপি কিছুই না, তাহলে আপনারা জনগণের ভোট নিতে এত ভয় কিসের আপনাদের? একলা একলা ইলেকশন করেন, প্রশাসনের হাতে পায়ে ধরে ইলেকশন করেন, প্রশাসনের একজন ডিসিএসপি বলে এমপি সাহেব, আপনি আগে বলতো মাননীয় আর এখন বলে এমপি সাহেব। যেমন কামাল ভাই হাবিব ভাইকে তার সিনিয়রকে হাবিব সাহেব বললেন, ঠিক ডিসিএসপির আপনাদেরকে ওইভাবে এমপি সাহেব বলে, আপনাদেরকে মাননীয় বলেন। আপনারা মাননীয় থেকে বিচ্যুত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, বাংলাদেশকে মাননীয় কাঠগড়াতে দাঁড় করিয়েছেন। মাননীয় এখন একটা কাঠগড়ার সাবজেক্ট। বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন, সেই বিচার বিভাগে কি স্বাধীনতা আছে যে বিচার বিভাগে আপনাদের কথা মতো বিচার বিভাগ আপনাদের বৈধতা দিয়েছে বলেই বৈধ? বিচার বিভাগের বিচারপতিরা তো আপনাদের কাছে জিম্মি। তারেক রহমানের একটা মামলার রায় দেওয়ার জন্য বিচারপতিকে দেশ ছাড়া করা হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, যে বিচারপতি তার বিবেককে সমৃদ্ধ করতে যেয়ে সেইখানে আপনারা বিচারের কথা বলেন। এটা তো বিচারের বাণী এখন নিভৃতে কাঁদে। আপনি সেই নিভৃতে কাঁদার জায়গায় আপনি যদি বলেন আগুন সন্ত্রাস, আপনার মনে পড়ে মুক্তা আপা, ওরে বিহঙ্গ নামে একটা যে বাস আছে, সেই বাসের আপনাদের বরিশালের যে একজন কি বলে জেলা পরিষদ চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলেছে কিভাবে আওয়ামী লীগে মনোনয়ন পাওয়ার জন্য কিভাবে বিহঙ্গ গাড়িগুলো পুরানো হয়েছিল, কিভাবে আপনার মনে পড়ে আজকের যিনি প্রধানমন্ত্রী, উনি বৈধই হোক অবৈধই হোক প্রধানমন্ত্রী, উনি যখন হসপিটালে বার্ন ইউনিটে দেখতে গেল, একজন হিন্দু মহিলা কি বলেছিল ওনাকে, কিভাবে বলেছিল? আপনাদের ওই যে বললাম না যে দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, আপনাদের কখনোই লজ্জা হবে না, কারণ আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন, আপনারা নিজেদের কলিগদের ধ্বংস করেছেন। আপনি আর আমি যদি কলিগ হই কামাল ভাই, আপনি আমাকে আজকে ধ্বংস করেছেন, আগামীকাল আপনার ধ্বংসের সময় কেউ পাবেন না, কাউকে পাবেন না, কারণ আমি তো ধ্বংস হয়েই গেছি। এখনো সময় আছে, যারা প্রাতিষ্ঠানিক রাজনীতি করেন তারা এখনো সময় আছে, বিবেককে সমৃদ্ধ করেন। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট নুরজাহান বেগম। ওকে প্লিজ কামাল ভাই ক্যারি অন। বিবেক আছে বলে আওয়ামী লীগটা করি। আমার বন্ধু বিচার ব্যবস্থার কথা বললেন তো, 1989 সালে আওয়ামী লীগ কোন বিচারপতিকে অপসারণ করাই নেই। 1989 সালের 3রা মার্চ অস্বাভাবিকভাবে অপসারণ করানো হয় বিচারপতি সিদ্দিক আহমদ চৌধুরী, বিচারপতি আব্দুল মহিত আহমদ চৌধুরী, তখন ক্ষমতায় কে ছিল আমার বোন। কার নাক কাটা যাবে, কার কান কাটা যাবে? এবং বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর 18 জন বিচারপতিকে স্থায়ীকরণ করেন নাই। তারা সুপ্রিম কোর্টের রায় নিয়ে স্থায়ী হয়েছিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছিল। বোন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, কান কার কাটা যাবে? 18-16 জন সাংবাদিক খুন হয়েছিল 1 থেকে 6। এখন কি অবস্থা? আমি প্লিজ কথার ভিতরে কথা বলবেন, আপনার কথার ভিতরে আমি শুনছি। কুষ্টিয়াতে মানব কণ্ঠের প্রতিনিধিকে জামাত শিবির আঙ্গুল কেটে নিয়েছিল, ইকবাল সুবান সহ সাংবাদিক নেতারা গিয়েছিল, রক্তাক্ত অবস্থায় ঢাকায় ফিরে এসেছিল, মিছিল করতে পারেনি। আজকে বাংলাদেশে সংবাদপত্র 500। কামাল ভাই আপনি বললে কিন্তু নূরজাহান আপা সময় পাবে না, ওনার থেকে সময়টা আপনি নিয়ে নেন, তাহলে মুক্তা আপাকে আমি সময় দিতে পারবো না। আচ্ছা আমি আপনার পার্টির মেম্বারের সময় কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন, এটা গণতান্ত্রিক হচ্ছে না। আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি আপনাকে। উনি দুর্নীতির কথা বললেন, হ্যাঁ এই আমলে দুর্নীতি হয়েছে, মহা দুর্নীতি হয়েছে, আমি স্বীকার করি, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। আর ইত্তেফাকের নিউজ 22,000 কোটি টাকা 2008 সালের ইত্তেফাকের নিউজ, তারেক জিয়া আর বাবর বিদেশে পাচার করেছেন। আপনি আপনার নেতা খন্দকার মুশাররফ সাহেবের যুক্তরাজ্যের ব্যাংকে 10 কোটি টাকা পাওয়া গিয়েছেন। আপনাদের নেতা এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল মিন্টু, ভোরের কাগজের নিউজ, পানামার কেলেঙ্কারির সাথে জড়িত, তার গোটা পরিবার বিদেশে টাকা পাচার হয়েছে। আমি বলি না, অনেকেই টাকা পাচার করেছেন, এই আমলে যে পাচার হয়নি আমি অস্বীকার করি না, পাচার হয়েছে, কিন্তু এই আমলে কিন্তু অপুর মাধ্যমে তারেক জিয়ার কাছেও টাকা পাচার হয়েছে। বোন,
আর গণতন্ত্রের কথা বললেন, সুশাসনের কথা বললেন। আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচনে কে অংশগ্রহণ করছিল? কে করছিল? আপনার নেত্রী বললেন সুষ্ঠু জি কামাল ভাই নিরপেক্ষ অনেক নির্বাচন ধন্যবাদ। ওই হয়েছে। মুক্তা আপা মুখিয়ে আছে, ওনাকে বলতে দিতে হবে। নূরজাহান বেগম মুক্তা, প্লিজ। আমি একটু বলি, হাবিব সাহেব বলছি, হাবিব সাহেব যেভাবে বললেন মহাচোর শেখ হাসিনার সরকারকে, আমি তো হাবিব ভাই বলি। ঠিক উনি আছে, যেভাবে বললেন, উনি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, শেখ হাসিনাকে ছাত্রলীগের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। উনি যখন চোরের ইতিহাসের সাক্ষী, যখন দেখছে উনার সামনে চোর হয়েছে, সেই দলের পক্ষে যে আরেকজনের চোর বলে। ওকে মুক্তা আপা যদি বলেন, আপনি ক্যারি অন। হ্যাঁ, আমাকে আশা করি সময় দিবেন। কিভাবে সময় দেবো? আপনার নেতা তো আপনার সময় নিয়ে নিল। না, আমি কিভাবে সময় দিব? সময় নেই। আমি আপনি না, আমাকে- এটা আপনার আমাকে টান সময় ছিল না দিবেন। কামাল ভাই, এটা মুক্তা আপার বলার সময় ছিল। আপনি মাঝখানে ঢুকেছেন, এটা ঠিক হয়নি। ওনার সময় কমে যাবে। একজন দর্শকের ফোন নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়পুরহাট থেকে বলেছিলাম, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফ ভাই বলুন। জি, আমি বিএনপি হাবিব ভাইয়ের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগে যে তারা যে জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছিল, এবারে তারা বলতেছিল যে আবার তারা নাকি আন্দোলন করবে। আমার প্রশ্ন হলো, এবার আন্দোলনে কি জামাত শিবিরকে সঙ্গে করে নিয়ে আন্দোলন করবে? এবং তখন তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, এবারে তারা কতগুলো মানুষকে হত্যা করবে? এটা আমার প্রশ্ন। হাবিব ভাই 30 সেকেন্ড যদি বলেন, আমরা মুক্তা আপার কাছে যাবো। তো সময় আপনাকে বলি। প্রশ্নটি করেছে। আচ্ছা, আপনি ধরে রাখেন। না ঠিক আছে, তাহলে পরে বলেন মুক্তা আপা, প্লিজ। হ্যাঁ, এই হলো বিএনপি। আমার এই পর্যায়ে প্রথম কথা হলো যে এই যে বিএনপি যে নির্বাচনে যায় না, বা নির্বাচনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে আওয়ামী লীগ, কোনো কোনো জায়গাতে বিএনপি যাচ্ছে না, এই কেন বিনা প্রতিদ্বন্দ্বিতার ঘটনাটা ঘটছে কেন? জি। এটা যেটা আমার অ্যানালাইসিস মতে, সেটা হলো বিএনপি জিততে পারবে না, তাই নির্বাচনে যায় না। কারণ বিএনপি জানে বিএনপির জেতার মতো যে সাংগঠনিক ক্ষমতা সেটিও নেই, বিএনপির জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা সেটিও নেই। সব দিক দিয়ে বিএনপির দল হিসেবে যেরকম বিধ্বস্ত, মানুষের কাছে ভোট চাওয়ার সেই মুক্তিও কিন্তু বিএনপির নেই। আমি দুটো পয়েন্ট এখানে বলছি। প্রথমত হলো, আমি প্রথম পর্যায়ে বলতে চেয়েছিলাম যে বিএনপি তার একটা রাজনৈতিক ভুলের কথা স্বীকার করেছে, যে বিগত নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোট করেছিল, বিএনপি এটা ভুল করেছে। এই ভুল আর তারা করবে না, তারা তাদের নিজেদের নেতার অধীনেই আগামীতে নির্বাচনে যাবে। এখন কামাল হোসেন তাদের কাছে হয়ে গেছে এখন বহুল ব্যবহৃত কমলার খোসা। আর কামাল হোসেনের যে গণফোরাম, সেটি হয়ে গেছে একটা প্রবাদ বাক্যের মতো, যে নামের খসম আজিজ মিসির, ওরকম একটা অবস্থা। দ্বিতীয়ত আরেকটা ভুল স্বীকার করেছে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাকে তথ্যপাত্র দিয়ে যেটা বলবো, সেটা হলো bdnews24.com 17 সেপ্টেম্বর 2021 11:58 উনি যেই কথাটা বলেছেন, উনি বলেছেন যে আমাদের এই যে নির্বাচনে আমরা যাইনি শেখ হাসিনার অধীনে, বিগত যে নির্বাচনটা আমরা যাইনি, সেটাও আমাদের একটা রাজনৈতিক ভুল ছিল। তাহলে ওনারা তো ভুল স্বীকার করেই ফেললেন। তাহলে স্বাভাবিকভাবে তাহলে এখন বল কার কোর্টে বুঝাই যায়? ওনাদের নিজেদের স্বীকারোক্তি বিভিন্ন সময় নেতা নেত্রীদের বক্তব্য বক্তৃতায় প্রমাণ হয়েছে যে ওনারা রাজনৈতিক ভাবে ওনারা ভুল সিদ্ধান্ত। রাজনীতি হলো দাবার চালের গুটির মতো, যদি দাবার চালে যদি আপনি ভুল করেন, রাজা মারা পড়বে। এখন আপনি রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, সেটার খেসারত অবশ্যই আপনাকে দিতে হবে। তবে এখানে কথা আছে, আমরা যে বলি যে বিএনপি 4 দিন ধরে ক্রমাগত মিটিং করেছে, আমি বিশ্বাস করি ষড়যন্ত্র তো এর মধ্যে আছেই। ষড়যন্ত্র ছাড়াও, ষড়যন্ত্রের কথা তো আর পাবলিক তারা বলবে না, এছাড়াও পাবলিকলি তারা যে এজেন্ডা গুলো ঠিক করেছে, তারা কি কি করবে, তাদের কথা হলো তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, আওয়ামী লীগের বক্তব্য হলো অত্যন্ত স্পষ্ট, সংবিধানের কোথাও দলীয় সরকারের অস্তিত্ব নেই, নির্দলীয় সরকারের অস্তিত্ব নেই, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অস্তিত্ব নেই। অতএব যেভাবে আছে সেভাবেই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। দ্বিতীয় কথা হলো নিরপেক্ষ নির্বাচন কমিশন। হ্যাঁ, আগামী 15 ফেব্রুয়ারি আগামী বছর নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই
রাষ্ট্রপতি সংবিধানে যেভাবে লেখা আছে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হবে এবং ওনাদেরকে নিয়ে বসা হবে, সবাই সবার মতামত দিবে। 3 নম্বর হলো বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি কিভাবে সম্ভব? ওনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ওনাকে দিয়েছেন, এটার জন্য ওনাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু স্থায়ী মুক্তি সম্ভব রাষ্ট্রপতির কাছে যদি উনি অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, সেটা তখন রাষ্ট্রপতির ক্ষমতা। এরপরে 4 নম্বর এজেন্ডা হলো বিএনপি নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার। আমরা যদি আইনের শাসনে বিশ্বাসী করি, আমরা যদি সুশাসনে বিশ্বাস করি, অবশ্যই এখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তারা অবশ্যই কোনো অফেন্স করেছে বলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেক্ষেত্রে অপরাধী তো অপরাধী, তার কোনো দল থাকতে পারে না। এই মামলা প্রত্যাহারের জন্য ওনাদের এজেন্ডা। তা আমি মনে করি না যে এগুলা কোনো সুস্থ মস্তিষ্কের কথা, কারণ এগুলা শুধুমাত্র তাদের মুখে মানায় যারা সামরিক শাসনের মধ্যে যাদের জন্ম হয়, সেনা ছাউনিতে যাদের জন্ম হয়, যারা সুশাসনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা এই ধরনের কথা কখনো জি আপা, আপনাকে শেষ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। জি হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে হাবিব ভাই অনেক বক্তব্য রাখলেন, হ্যাঁ আমি যখন ছাত্র রাজনীতি করি, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, তখন হাবিব ভাইও একজন অন্যতম নেতা ছিলেন উনি, এবং উনি সভাপতি ছিলেন এক সময়। তো আজকে ওনার কথাগুলো শুনে আমার আসলে আমি কি বলবো, আর আমার মনে হচ্ছে যে কিভাবে যে একেবারে গণেশ উল্টায়া যায় সেটা যার জন্য প্রমাণ হলো আমাদের হাবিব ভাই। তারপর আমি ওনাকে রেসপেক্ট করি, হ্যাঁ উনি ওনার রাজনৈতিক পলিসি উনি চেঞ্জ করে দেন, সেটা একান্তই ওনার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র কি এভাবে রাজনৈতিক আদর্শ চেঞ্জ করলে কি সবকিছু চেঞ্জ হয়ে যায়? কখনোই না। হুকুম নড়ে তো হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আজকে মনিয়াপাও অনেক কথা বললো, কিন্তু মনিয়াপা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার দল, এই যে আপনারা 15 বছর ক্ষমতার বাইরে আপনারা এত বেশি ক্রেজি হয়ে গিয়েছেন, এত বেশি মানে অস্থির চিত্তের হয়ে গিয়েছেন যে এখন আপনারা কারো কথা পর্যন্ত শোনার মানে সেই সুযোগটুকু কাউকে দেন না, কারো কথা শুনতে চান না, এতটাই অসহনীয় হয়ে গিয়েছেন ক্ষমতার বাইরে থাকাকালীন। আজকে যখন আপনাদের নেত্রীকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 401 দ্বারা ক্ষমতা বলে মানবিকভাবে অস্থায়ীভাবে মুক্তি দেয়, তখন আপনারা কি কখনো ধন্যবাদ জানিয়েছেন? জানাননি। ওই দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়েছে, সেখানে আপনার যে বিএনপির যারা নেতাকর্মী তারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কই আপনারা এতটা অকৃতজ্ঞ কিভাবে? অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মুক্তা আপা, সঙ্গেই থাকুন। কুদ্দুস আফরোজ ভাই আপনি যদি বলেন। জি আপা, রাজনৈতিক দৈন্যতা আপনাদেরকে করে খাচ্ছে। ওকে আপা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জন্ম হয়নি। সাংবাদিক কুদ্দুস আফরাদ, প্লিজ ক্যারি অন। বলার কি আছে, আসলে হচ্ছে আমাদের রাজনীতির যে সংস্কৃতি, আমরা যেটা মনে মনে চাই বা প্রকাশ্যে বলি বা এদেশের সুশীল সমাজ যেরকম চায়, আমরা এখনও সেই তিমিরে আছি। এটা আগেও বললাম যে প্রাগৈতিহাসিক আমলের সব কিছুই চলছে এখানে। দেখেন, অনেক কিছুতে গভর্নমেন্ট থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, অনেক কিছুতে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার মতো অনেক কিছুই আছে। বিএনপিও থ্যাঙ্কস দিবে না, ক্রিটিসাইজ করবে, এটা হচ্ছে আমাদের। আবার বিএনপি যদি পাওয়ারে থাকে একই অবস্থা, একই চিত্র দেখব। কিন্তু আমরা তো এর জন্য একটা স্বাধীন দেশ, 50 বছরের দেশ, এরকম একটা অবস্থা থাকবে তা না। বলল এরশাদ, মনিয়াপা বললেন এরশাদের সঙ্গে জোট করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করলেন, কিন্তু মনিয়াপারা যে এরশাদের সঙ্গে জোট করেছিলেন এটা কি ওরা কবুল করেন? মানে এইগুলো হচ্ছে আমাদের নিজেদের এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের পরিবর্তন করতে হবে। ক্যাসিনোর বিরুদ্ধে যখন এই সরকার অ্যাকশানে গেল, ক্যাসিনোর বিরুদ্ধে পত্রপত্রিকা কিন্তু আসে নাই, সরকারই নেমেছে। আমরাও জানতাম না, প্রেস ক্লাব থেকে বেরিয়ে আমরা যাই, এই যে মতিঝিল পাড়া অনেক মানুষই জানতো না, আমি জানি না হাবিব ভাই জানতো কিনা, মনিয়াপা জানতো কিনা, কিন্তু সরকারের প্রশাসন অবশ্যই জানতো। এটা আমি মনে করি। প্রশাসন যখন সরকার উপর থেকে সিদ্ধান্ত হলো যে এটা ভাঙো, এটা ধরা হলো, একইভাবে এই যে ফরিদপুরের যে ছেলে, ছাত্রলীগের 2 ছেলে টাকা পাচার করলো, কে ধরছে? গভর্নমেন্ট। এগুলোর জন্য গভর্নমেন্টকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এবং আমি মনে করি আরও যারা এরকম পাচার প্রক্রিয়া, আইন বহির্ভূত কাজে জড়িত, গভর্নমেন্টের উচিত সেই সব জায়গায় হাত দেওয়া। কিন্তু এই হাত দেওয়াকে যদি আমরা ক্রিটিসাইজে নিয়ে যাই, গভর্নমেন্টের দুর্বলতা বলি এবং গভর্নমেন্ট পারে না, গভর্নমেন্ট এটা করতেছে বলি, গভর্নমেন্ট এই টাকা পাচারের সহায়তা করছে বলি, তাহলে কিন্তু আর গভর্নমেন্ট ওই জায়গায় যাবে না, এগুলো চেপে যাবে। এবং চেপে যাওয়া হচ্ছে আমাদের সমাজের জন্য ক্ষতিকর, আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর। সেই জন্য আমাদের রাজনীতিতে ক্রিটিসাইজ এবং থ্যাঙ্কস দুইটাতেই আরও একটু পরিবর্তন দরকার। আমাদের এখানে এখনও আমরা রাজনীতিতে প্রতিহিংসার জায়গাটাই বাড়িয়ে দিচ্ছি।
আমরা সহমর্মিতার জায়গাটা, আমরা মানবিক বোধের জায়গাটা আমরা বড় করতে পারছি না, এবং এই জায়গাটাকে অবশ্যই বড় করতে হবে। এই জায়গাটার চেঞ্জের জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে বড় দুটো দল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দেশের যে কোনো সময় তারাই নেতৃত্ব দেওয়ার অন্যতম, এখন পর্যন্ত তারাই নেতৃত্ব দিবে, কিন্তু তাদের মধ্যে এই জায়গাটা একটু চেঞ্জ দরকার। আমরা মনে করি আমরা যারা রাজনীতি বুঝি জানি, কিন্তু কোনো রাজনৈতিক দলে আমাদের সেই ছাপ্পাটা নাই, কিন্তু আমরা তো সেইভাবে বলতে পারি না, আমরা আকাঙ্ক্ষা ব্যক্ত করি। আমরা চাই রাজনৈতিক দলগুলো আরও সুশোভিত হোক, আরও সুন্দর হোক, ক্রিটিসাইজগুলো ঘরের ভিতরে হোক। আমাদের এখানে সেই অবস্থা এখন তৈরি হয় না, এখনও মাঠে আমাদের দৌড়াইতে হচ্ছে, এবং বিএনপি যদি মাঠে দৌড়াতে না পারে, দাঁড়াতে না পারে, গভর্নমেন্টের তরফ থেকে ক্রিটিসাইজ করা হয়, কই তারা তো একটা হরতাল করতে পারলো না, তারা তো একটা ধর্মঘট করতে পারলো না, তারা রাস্তাঘাট বাধা দিতে পারলো না। এটা গভর্নমেন্টের দল থেকে যখন বলা হয় আমি হাসি, কারণ অর্থাৎ তাদেরকে আরও উস্কানি দেওয়া হচ্ছে, বরঞ্চ তারা থ্যাঙ্কস দিবে যে বিএনপি সেই ধরনের কোনো কর্মসূচিতে তারা যায় নাই, কিন্তু এইখানে সেই সংস্কৃতি নাই। আবার অপোজিশনের তরফ থেকে ওই যে একটু আগে আমাদের মুক্তা আপা বললেন যে একটা থ্যাঙ্কস দেয় নাই, খালেদা জিয়াকে যে মানবিক মুক্তি, থ্যাঙ্কস দেওয়ার বিষয় না, এটা উনি অর্জন করছে, এটা উনি কিন্তু ওনাকে মানবিক কারণে মুক্তি দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য, ওনাকে ছেড়ে দেয় নাই। আর ছেড়ে দিলেও থ্যাঙ্কস পাবেন এটার কোনো এই আশাটা আপনাদের থাকা উচিত না। ওনারা যেটাকে মনে করে, অর্থাৎ বিএনপির দল যেইখান থেকে বিএনপি এটাকে মনে করে অন্যায়, সেই জায়গাটা আপনি থ্যাঙ্কস আশা করেন কীভাবে? আমি মনে করি রাজনীতিকে আরও একটু পরিশীলিত করতে হবে, এবং পরিশীলিত যদি না করতে পারি, আমাদের এটা সত্য, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সামাজিকভাবে আমরা অনেক সূচকে আমরা অনেক বেশি এগিয়ে গেছি, কিন্তু আমাদের কারাপশন, আমাদের ন্যায় নীতিবোধ, আমাদের দুর্নীতি, এগুলোতে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ কুদ্দুস ভাই। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে বলছি, আমার নাম ফরহাদ। বলুন। যে আমার প্রশ্ন করতে আসতে একটু কষ্ট হচ্ছে যে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গেল, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, সুশীল সমাজ কেউ সেটাকে উদযাপন করে নাই। টকশোতে গণতন্ত্রের জন্য এক একজনের গলা একদম আমরা ভেঙে ফেলছি। সেটা যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। আমার প্রশ্ন হলো, যেটা কল্যাণ রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন এবং নীতি নৈতিকতার উন্নয়ন, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের সাথে সুপারস্ট্রাকচারের উন্নয়ন সিমালটানিয়াসলি আগাইতে হবে। এখানে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন হচ্ছে, যদিও দুর্নীতি হচ্ছে, কিন্তু হচ্ছে যথেষ্ট। সুপারস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মাইনাসে চলে আসছে। অনেক ধন্যবাদ ফরহাদ ভাই নেত্রকোনা থেকে প্রশ্ন করার জন্য। ডক্টর সিদ্দিক যদি বলেন, উনি যেটা বলেছেন যে রাস্তাঘাট অবকাঠামো হচ্ছে, কিন্তু মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে কিনা। আবার কুদ্দুস ভাই বলেছেন যে আমাদের যে পলিটিক্যাল কালচারের যে মান, সাংস্কৃতিক রুচির মানটা বোধহয় একটু অধপতিত, এটা কিভাবে আরো বাড়ানো যায়? আসলে আমরা অর্থনৈতিকভাবে এগুচ্ছি, কিন্তু পলিটিক্যাল কালচারটা ঠিক সেই অর্থে এগুচ্ছে না। ডক্টর সিদ্দিক দেখেন, আসলে এই যে আমাদের শেষ যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, তাকে আমি স্যালিউট জানাই। তিনি নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি প্রশ্ন করেছেন, এই অনুষ্ঠান দেখছেন, এবং আমরা এখানে বসে কি করছি তারা কিন্তু এটা অবজার্ভ করছেন, এবং তাদের মতামতগুলো আমাদের তাদের প্রশ্নের মধ্য দিয়ে ইতিমধ্যে যারা করেছেন এটা হয়েছে। এখন আপনি যেটা প্রথম কথা যেটা আমি বলতে চাই আফরাদ ভাইয়ের সাথে, যে আমাদের যে রাজনৈতিক কালচার যেরকম অবস্থা দাঁড়িয়েছে, এই টকশোর মধ্যেই আমরা কিন্তু এটা উপলব্ধি করছি। আমি যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি, সেই রাজনৈতিক দল একেবারে ধোয়া তুলসী পাতা, আমাদের কোনো অন্যায় নেই। আমরা আমাদের প্রতিপক্ষের যত চুল চেড়া যত কিছু আছে, মানে নেতিবাচক দিক, সেইগুলি উপস্থাপন করি, এবং এর মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করি। কিন্তু আমাদের এই কর্মকাণ্ড দেশের মানুষ যে অবলোকন করেন, এবং তাদেরও যে একটা মূল্যায়ন আছে, আমাদের প্রতি তাদের যে একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটি আমরা যে জায়গায় বসে থাকি সেটা থেকে মূল্যায়ন করতে করি না। এই কারণেই আমাদের এই অবস্থা। এখন দেখেন, বিএনপি যারা নেতৃত্ব আছেন, তারা আওয়ামী লীগের অপকর্মগুলোর কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, তাদের কথা বলছেন। কামাল ভাইও তার দলের পক্ষ থেকে বিএনপির অবস্থানের কথা বলছেন, তাদের সন্ত্রাসের কথা বলছেন। আমাদের কি বলে নূরজাহান আপাও বলছেন যে তাদের কথা, কিন্তু তারা ওই সময় কিন্তু 96 সালের কথা তারা মনে করেন না। 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময়, ইভেন 2006 সালেও মানে যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমরা স্মরণ করি না। আবার বিএনপিও তাদের 2015 সালের নির্বাচনের কথা বলেন। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে এই উপলব্ধি না আসবে যে আমি যা করছি সবই আমরা ঠিক করছি না, আবার আমার প্রতিপক্ষ যা করছে সবই ভুল করছে না,
তাদেরও যে আফরাদ ভাই যেটি বলছেন যে এই সরকারেরও তো কিছু ইতিবাচক দিক আছে এবং সেইগুলোকেও মনে রাখতে হবে। এবং বিএনপির সরকার এই বাংলাদেশের 50 বছরে আজকে আমরা যে উন্নয়নশীল সরকারে প্রতিষ্ঠিত হয়েছি, তো সবটুকু যে আওয়ামী লীগ সরকারের অর্জনের কারণে আমরা এখানে চলে আসছি, সেইটি কিন্তু মনে করলে কিছু হবে না। এর মধ্যেও যে যারা ক্ষমতায় ছিলেন তারাও যে দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন, তাদেরও যে কন্ট্রিবিউশন আছে, এটাকে স্বীকার না করে যদি সবটুকুই আজকে যারা সরকারে আছে তাদের ঝুলিতে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু হবে না। আর আমি যে কথাটি বলছি, আমাদের এই যে একজন শেষ প্রশ্নটা যেটা করেছেন যে আমাদের তো অনেক উন্নতি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, আমাদের দৃশ্যমান অনেক উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের এই যে উনি যেটা বললেন যে নীতি নৈতিকতার অবক্ষয় থেকে শুরু করে আমাদের রাজনৈতিক শিষ্টাচার যে ক্রমশ আমরা যে মানে দূরে সরে যাচ্ছি, এইটা যদি আমরা স্মরণ না করি তাহলে শুধুমাত্র এই উন্নয়নের মধ্য দিয়ে আমরা কিন্তু স্থায়ীভাবে জনগণের মনের মধ্যে আমাদের অবস্থান সুনিশ্চিত করতে পারবো না। এখন আমাদের এই 50 বছরে আমাদের যেটুকু অগ্রগতি হয়েছে, আওয়ামী লীগ একটা অত্যন্ত মানে বিজ্ঞ রাজনৈতিক দল, তাদের দীর্ঘ মানে একটা অভিজ্ঞতা আছে, এবং বিএনপিকেও বাংলাদেশের আওয়ামী লীগের ওনারা যেরকম বলছেন যে জনগণ সাথে নেই, এটা রাজনৈতিক অবস্থান থেকে তারা কৌশলগত কারণে বলতে পারবেন, কিন্তু তারা দিন শেষে কিন্তু বিবেচনা করেন যে বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর, এবং বিএনপি রাজনীতিতে আসেনি বলে, ইলেকশনে আসেনি বলে স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত মানে আওয়ামী লীগ তারা অন্য কোনো রাজনৈতিক দলকে সেখানে সম্পৃক্ত করতে পারে না। আর আমি একটা সবসময়ই বলি, বাংলাদেশ কিন্তু দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার দেশ না, যে বিএনপি না করলে হবে না। তো তাদের সাথে যারা প্রধান সংসদে বিরোধী দল আছে, সেই প্রধান বিরোধী দলকেও তো এই রাজনীতিতে উদ্বুদ্ধ করে তারা এই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক করতে পারেন, সেটাও তো তারা করতে পারছেন না। তার মানে এই রাজনৈতিক দল যাদেরকে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বসিয়েছেন, তাদেরকেও মানে বিরোধী দলের আসলে তারাও যদি নির্বাচনে অংশগ্রহণ করে, অন্তত পক্ষে নির্বাচনটা কিছুটা অংশগ্রহণ। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান, অনেক ধন্যবাদ। হাবিব ভাই যদি বলেন একদম শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানে। না, শেষ পর্যায়ে আমি আমার বোন, ছোট বোন মুক্তা যেন আঘাত না পাই, না আঘাত দিয়ে কষ্ট না পাই, আমার ভাই কামাল যেন কষ্ট না পাই, তাদের দিকে খেয়াল রেখে। না না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা, আঘাত দেওয়া যাবে না কাউকে। আপনি ইস্যু নিয়ে কথা বলেন। হলো এই, জি সেটা হলো এই, আমাকে যদি কেউ বলে কেমন লাগে বলেন তো? আমাকে ধরে নিয়ে গেল 2015 সালের 12 জানুয়ারি টক শো থেকে, নিয়ে যায় মামলা দিল ভাটারা, গুলশান, বনানী, গাড়ি ভাঙচুর আর গাড়ির আগুন দেওয়া। সে মামলা পরশুদিন হাজিরা কেটে দিয়েছিল, জামিন কেটে দিয়েছিল, পরে আবার জামিন নিল। আপনি গাড়ি ভাঙেন না আসলে, আমাকে তো টক শো থেকে ধরে নিয়ে গেল, তা আমি গাড়ি ভাঙতে যাবো? আমাকে আমার 10টা হাত আছে নাকি? আমাকে মা দুর্গা না? আমার হাতে আমাকে ভূত আছে না দৈত্য আছে? ইশারা দিতে পারেন না, হুকুমে আসামি কিনা? হুকুমে আসামি বলছে। না না, ভাঙছি আমি। ভাঙছে তো। আর আমার ভাই কামাল যখন বারবার বলে, আমার খুব কষ্ট লাগে। আমার ভাই কামালের জন্য কষ্ট লাগে, এত আমার ইস্যুতে লোকজন আওয়ামী লীগ গালাগালি করতেছে। এই কামাল ভাই মিথ্যা কথা বলতেছেন কেন? আমার ওখানে আমার যিনি প্রধান এজেন্ট, তার নামে 2টা মামলা দিল, আগে 2 থানায় মামলা দিল, আবার ইলেকশন আগে। এই কালচার কি আপনারা আবার আস্তে করবেন কিনা? না না, এই পৃথিবীতে প্রথম কলম্বাস আবিষ্কার করেছিল, ওকে বলে ডিসকভার, আর নতুন একটা প্রোডাক্ট তৈরি আবিষ্কার ওকে ইনভেন্ট বলে। এটা তো ইনভেন্ট, এটা ডিসকভার না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখছেন কোথাও নির্বাচনের আগে মামলা দেয়? আমি প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালাম সার্কিট হাউসে, আপনার সার্কিট হাউসে, যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি টক শোতে বলেছিলাম। পৃথিবীর কোথাও বাংলাদেশে দেখা যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু এই আপনি ভাই আপনার ডিস্টার্ব নষ্ট করেন না, বলতে পারবেন আপনার। আমি প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালাম, যে আপনাকে ধন্যবাদ যে আমি প্রথমে আর কে বাংলাদেশকে বলে নাই, আপনি ইউনিয়ন কাউন্সিলে কে পৌরসভায় করছেন, আমার এখানে আমি রিটার্নিং অফিসারকে বলেছিলাম যে আমার কথাটা বলার জন্য, আপনি যে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট করে, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো হ্যাঁ, ভোটটা ভালো হবে, সুন্দর হবে। তাহলে ভোট ভালো হবে কি করে? আপনি তো করতে পারবেন না। কেন? আপনি তো ফোর্স নাই। ভোট ভালো হতে, ওই যে বসা আছে এসপি সাহেব আর ডিসি সাহেব, তবে এই এসপি সাহেব কিন্তু 2018 সালে ভোট কেটে দিয়েছিলেন। এসপি সাহেব বললো না আমি এবার ভোটটা ঠিক করবো, তাহলে আমার বছর কাটছিলেন, আর ডিসি সাহেব নতুন আসছে। এই যে অবস্থা, আমার ভাই কামাল বলে আমি এজেন্ট নিতে পারে না। আরে আমি তো চ্যালেঞ্জ করে বলছি, আমি অসভ্য না, আমি আওয়ামী লীগের একজন বাদে তার সাথে আমি চ্যালেঞ্জ করতে যাবো না। যে কোনো আওয়ামী লীগের এমপি আমার সাথে যাক, ভোট সুষ্ঠু হোক, 1 থেকে 1.5 লক্ষ ভোটের হারাতে না পারে, আমি একদিন কথা বলবো না। কি বলে এগুলি?
1.5 লক্ষ আওয়ামী লীগের হার এই লোকের মানে ওখানে আওয়ামী লীগের ভোট আছে কয়টা? কথাবার্তা শুনলে আবার কথা বলতে দরকার নাই না তো। শেষ আপনার সাথে শেষ না, না, শেষ না তো। 3 মিনিট উনি এই যে বড় আমি এজেন্ট দিতে পারি না, আমি একবার সুযোগ দিয়েছেন, জি। আমি নাকি এজেন্ট দিতে পারি না, বিতর্ক করতে চাই আমি না। নাকি এজেন্ট দিতে পারি না। আপনি করছেন আর মনোনয়ন, কথায় কথায় বলে নির্বাচন বাণিজ্য আরে কথা হাবিব বলছেন। ভাইকে প্রেসিডেন্ট বা শেখ হাসিনা, আপনি করে 1.5 লক্ষ আরে শেখ হাসিনা টাকা হাবিব ভাইকে আপনি প্রেসিডেন্ট বানাচ্ছে। 1.5 কামাল হোসেন তখন থাকলে কামাল হোসেনকে বানাতো। কামাল হোসেন তখন ছিল না ছাত্র রাজনীতিতে, শেখ হাসিনা ছিল না বলে কামালকে পায় নাই। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, আওয়ামী লীগের ছাত্রলীগের যত প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত আসুক আমার সাথে, আমার নাম বলবে না, তাদের নাম বলবে না, লক্ষ জনতা মাইক একদিকে থাকবে, জনগণ একদিকে থাকবে, যে কোনো সমসাময়িক টেবিল টক, আলোচনা সভা, জনসভা। আমি হাবিব যতক্ষণ 5 ঘন্টা 4 ঘন্টায় বক্তৃতা দেবো, 4 ঘন্টা 5 ঘন্টা বক্তৃতা দেবো। আসুক না একজন, কে ছিল আমার চেয়ে যোগ্য, কে ছিল? ছাত্রলীগের প্রেসিডেন্ট বা থেকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার বউ বর্তমান প্রধানমন্ত্রীকে যে উপহার দিয়েছে, তাকে চিন্তা করতে পারে না, তাকে চিন্তা করে। আমার বউ, আমার কথা বাদ দিলাম, আমার তো কত ঘটনা আছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার টাকা তোরা পৃষ্ঠ হতে হয়েছে, কত ফাঁসির আসামি কিন্তু পরীক্ষা দিয়ে নিয়ে আসতে হয়েছে, যা পৃথিবীতে কোনোদিন যার কোনো নজির নাই। কথায় কথা প্রতিদিন এক কথা এক গান, সময় থাকলে বলতাম জি। এই পৃথিবীতে একমাত্র হাবিব তার প্রেসিডেন্ট হওয়ার আগে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে কিভাবে কথা হয়েছিল। এই কথাগুলি বললে বারবার রক্তক্ষরণ হয়। আমি তো ভুল কিছু বলছি না, আমি অন্যায় কিছু বলছি না, বানাই কিছু বলছি না। ওকে ওকে হাবিব ভাই, আমি please। কেন আপনি emotional হয়ে কেন যাচ্ছেন। ভোট করতে আমি আপনি আহত হলে জবাবটা দিতে হবে। ইমোশনাল হয়ে না, না, কামাল ভাই একটু emotional বলুন। না। জি সময় নেই আমার শরীরে রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টার যদি ফ্লাই যদি প্রধানমন্ত্রী অফিসের বাইরে অনুমোদন না হয় সেটা ঠিক আছে, হেলিকপ্টার ভাড়া দিছি আমি 2,53,000 টাকা, 2,02,53,000 টাকা আমি স্কয়ার হাসপাতাল বিল দিয়েছি, আমি দিয়েছি, আমি হেলিকপ্টার ভাড়া দিয়েছি। হ্যাঁ, আমি বুঝতাম আমার পরে ঘটনা হওয়ার পর যদি ওখানে নির্বাচনটা সুষ্ঠু করতো আমি স্যালুট জানাতাম। অনেক ধন্যবাদ ভোটটা হাবিব ভাই। রাতের বেলা জি। কাটা হয়েছে, রক্তক্ষরণ হয় বা কামাল কামাল ভাই যদি বলেন শেষ পর্যায়ে আমরা খুব কষ্ট লাগে এগুলি। 3 মিনিট আমার 3 মিনিট উদ্দেশ্যের কথা বলতে কষ্ট লাগে। 3 মিনিট আপনার সময়, 3 মিনিট। ওনার কথা শেষ করতে দেন। উনি শেষ। যেটা বললেন, শেষ। হ্যাঁ, উনি ছাত্রলীগের দুঃসময়ের নেতা ছিলেন, দুঃসময় ছিলেন। আমি তখন ছাত্রলীগ করি নাই, উনি ছিলেন। উনার নেত্রী কিন্তু পুরস্কৃত করছে, উনার ছাত্রলীগের প্রেসিডেন্ট বানিয়েছেন, উনার সবকিছু জননেত্রী শেখ হাসিনা দেখভাল করেছেন, উনাকে ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকা অবস্থায় মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা উনাকে মূল্যায়ন করেছেন। আমি ওই কারণে বলতেছি যে শেখ হাসিনাকে মূল্যায়ন করেছেন। উনি বললেন ওইখানে উনি গেলে যদি লক্ষাধিক লোক ওনার সমর্থক থাকে, আরে 10,000 লোক নিয়ে ভাঙচুর করতেন যে নির্বাচন বানচাল হয়েছে, ঘেরাও করতে। এত যদি ইউনাইটেড কর্মী থাকে, দেখেন নাই 2000, আপনি তো নিজে ছিলেন 96 সালের 15 ফেব্রুয়ারি ভোট ডাকাতি করে যখন তালবাহানা করছিল, তখন জনতার মঞ্চ করে, সেই জনতার মঞ্চে শ্রমিক, কর্মচারী, সচিবালয়ের আমলারা সবাই নেমেছিল সেদিন। বেগম খালেদা জিয়া রাত 12টার পরে ওই সংসদে দাঁড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করতে বাধ্য হয়েছিল। আপনারা বলেন ভোটারবিহীন নির্বাচন, 500 লোক নিয়ে তো নির্বাচনের পরের দিন র্যালি করতে পারেন নাই কামাল হোসেনের নেতৃত্বে, 500 লোক নিয়ে তো রাস্তায় নামেন নেই। 2001 সালে যেদিন আপনারা সূক্ষ্ম কারচুপি করেছিলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ মিছিল করেছিল, আপনারা অত্যাচার করেছিলেন। একদিনে 2001 সালে আপনারা ক্ষমতা আসার পর একদিনে 132টা গ্রাম জ্বালিয়ে দিয়েছিলেন। ইতিহাস বলেন, ওই যে চট্টগ্রামের বাঁশখালীতে বাইর দিয়ে আপনি তালা মেরে একটি বাড়িতে আগুন, গান পাউডারে আগুন ধরিয়ে দিয়েছিলেন, 4 দিনের শিশু সহ 10 জন লোক পুড়িয়ে মারা গিয়েছিলেন। আপনি বলেন আন্দোলনের কথা আওয়ামী লীগের, আপনি মামলার কথা বললেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ক্ষমতার আমলে এই টিএসসিতে হুমায়ুন আজাদকে হত্যা করার জন্য জামাত শিবির হামলা করেছিল, মুমূর্ষু অবস্থায় হুমায়ুন আজাদকে দেখতে গিয়েছিলেন, তার পতাকালা গাড়ি জাহাঙ্গীর গেট পার হতে পারে না, আপনি জানেন, জাতি জানে, হেঁটে গিয়েছিলেন। সেই শেখ হাসিনার নামে মিথ্যা মামলা হয়েছিল। অনেক ধন্যবাদ কামাল ভাই। শেষ পর্যায়ে মনে পড়ে 2 মিনিট, জাস্ট 2 মিনিট, না সময় আর সময় নেই, 2 মিনিট। কামাল ভাই, 2 মিনিট, আপনি অনেকগুলো কথা বলেছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই কামাল ভাই, সম্মানের সাথে, আপনারাও কিন্তু শান্তিতে নাই।
এই জন্য বলবো শান্তিতে নাই। যারা ছাত্রলীগ করে আসছেন, আপনি দেখেন আজকে হাবিব ভাইয়ের কি পরিণতি আর এই শাসক দল করেছে। নট অনলি হাবিব ভাই, সুলতান মনসুরের কি পরিণতি এই বর্তমান শাসক করেছে। তারপরে কুরাইশি সাহেবের কি পরিণতি হয়েছিল, শাসক করেছে। ফজলুল হক কিশোরগঞ্জের, তার কি পরিণতি, এটাও সরকার করেছে, শাসক। পটল ভাই মারা গেছে প্রয়াত, তার কি পরিণতি দেখেন আপনাদের দলে। এবং এখনো যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের পরিণতি কি দেখেন। তাফালিংকর থেকে ভাড়া করা ব্যবসায়ী, ওই মুক্তাপাদের আপনাদের খাওয়া হবে না, ওই ব্যবসায়ীরা আসবে, অন্য দল থেকে আসবে। কিছুক্ষণ আগে বললেন, প্লিজ কামাল ভাই প্লিজ কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনার একটা পার্সোনালিটি আছে, ওই জায়গাটাই থাকেন। মুক্তাপা যে কথাটা কিছুক্ষণ আগে বলছে যে আমরা কেন পারি না, আমরা পারি না, তারা পারে, আমরা দেউলিয়া হয়ে গেছি। আমি সব ঠিক আছে, আমার কথা হইলো যে তাইলে দিনে ভোটটা দেন না কেন, ইলেকশনটা ওপেন করেন না কেন। আপনি হাবিব ভাইকে যে কথাটা বললেন, একবার বুকে হাত দিয়ে বলেন কামাল ভাই, যে আপনারা পুলিশ লীগ দিয়ে কি করান আমাদের জন্য। ইলেকশনের 10 দিন আগে থেকে যে কে এজেন্ট হবে, আপনি নিশ্চয়ই জানেন এজেন্টদের একটা কপি জমা দিতে হয় পুলিশ প্রশাসনকে। সেইখানে তাদের ধরে নিয়ে তাদেরকে বলে তোর বাপরে গুম করবো, মারে গুম করবো। এই সরকার তো গুমের সরকার, এই সরকার তো খুনের সরকার, এই সরকার তো দুর্নীতির সরকার। আর গান পাউডারের কথা বললেন, সেরাটনের গান পাউডারের কথা নিশ্চয়ই মনে আছে আপনার, সেরাটনের গান পাউডারের কথা মনে আছে। আর আপনারা বলেন, আপনি বের করেন ইলিয়াস আলীকে, শোনেন আপনার সরকারে 12 বছর আপনি ইলিয়াস আলীকে বের করতে পারেন নাই, এটা আপনার সরকারের ব্যর্থতা। কারণ আপনার একজন করে আজকে প্রধানমন্ত্রী উনি বলেছিল যে উনি তার ওয়াইফকে ইলিয়াস আলীকে বলেছিল যে ইলিয়াস আলীকে বের করে দিবে। সরকার বের করতে পারে না, সরকার এটা সুরাহ করতে পারে না। মির্জা আব্বাস কি বলেছে সেটা বড় কথা না, আপনার সরকার আছে, আপনি বলেন ইলিয়াস আলী কোথায় আছে প্লিজ। তাহলে তো মির্জা আব্বাস সাহেবকে সরকারে আপনি বলেন, আপনার সরকার কি কাজ করে? আপনার সরকার শুধু প্রশাসন দিয়ে ভোট ডাকাতি করে। আপনার সরকার ইলিয়াস আলীকে কোথায় রেখেছে বলো? আপনার সরকার 12 বছর ক্ষমতায় টানা। কারো কথা কেউ শুনছে না, প্লিজ। সবাই জানি ইলিয়াস আলীকে যে সরকার গুম করেনি সেটা ওনাদের এক নেতাই সরকার বের করুক, সরকার বের করুক, এই দায়িত্ব সরকারের, অবশ্যই দায়িত্ব সরকারের। মনিয়াপা আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে তো পরিবেশ। কামাল ভাই বলেছে, কামাল ভাই আমার সিনিয়র, কামাল ভাই বলেছে, আমাকে রাস্তা দেখিয়েছে, আমার কথা শুনেন। আচ্ছা আপনারা বারবার একটা ভাঙ্গা রেকর্ড বাজান যে রাতে ভোট হয়েছে। আপনারা এই যে বিগত যে নির্বাচনটা আপনারা বলতেছেন আপনারা কি দেখেছেন রাত্রে ভোট হয়েছে, তো যখন দেখলেন তখন কি করলেন? কই তখন তো কি বললেন না, ডাকলেন না কাউকে যে এই রাতে ভোট হচ্ছে কেন? কই কারো তো কোনো কিছু শুনলাম না। নির্বাচনের 2 দিন পরে আপনারা আবিষ্কার করলেন যে ভোট নাকি রাতে হয়েছে। এইটা যে কতটা কল্পিত এবং পরিকল্পিত আপনাদের এই সব ষড়যন্ত্র, সেটা আমরা ভালো করে জানি। আর আমি লাস্ট কথাটা বলি যে মনিয়াপা, হাবিব ভাই, আপনারা যথেষ্ট দলের প্রতি অন্তপ্রাণ, সেই শ্রদ্ধা রেখে বলি, আসলে কি জানেন আমি 10 সেকেন্ডে একটা কথা বলি, একটা কথা বলে বোন মুক্তা, আমি একটা কথা বলি, আমাকে সময় দিয়েছে একটা কথা বলি। সেটা হলো ভাই অত দেখার দরকার নাই আমার কোন অপরাধ ছিল যে আমাকে আমার লোকজনের উপর গুলি করলো, আমাকে কোপায় আহত করলে হেলিকপ্টারে কেন ঢাকাতে আসলো। আর 15 ফেব্রুয়ারি নির্বাচন বেগম খালেদা জিয়া সংসদের প্রথম অধিবেশনে কিন্তু সংসদের তত্ত্বাবধায়ক বিল পাস করেছিলেন, ওই জন্য তাকে একটা স্যালুট দেওয়া দরকার, সে ক্ষমতা থাকার জন্য না। আর আমার ভাই আরেকটা বলি, মনে নাই বলে দিই আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আছে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.